আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ কালিদাসের মেঘদূত এর বিষয়বস্তু নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এই কাব্যের সমগ্র বিষয় জানতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ও মনোযোগের সহিত দেখুন। প্রথমে দেখা যাক এই কাব্যটিকে বিভিন্ন সমালোচক বিভিন্ন নামে অভিহিত করেছেন। তো আধুনিক সমালোচকদের মতে এটি বর্ষাকাব্য, বিরহ কাব্য কিংবা গীতিকাব্য, বিভিন্ন জন এটিকে বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। এই কাব্যটি মূলত মন্দাক্রান্তা ছন্দে রচিত। এটি জনপ্রিয় এবং একটি মৌলিক রচনা। দূত কাব্য হিসেবেও অনেকে কাব্যটিকে অভিহিত করেছেন। সংস্কৃত কাব্যে দূত কাব্যের ধারা তৈরি হয়েছিল মূলত এই মেঘদূত কাব্য রচনার মাধ্যমে। এ কাব্য রচনার ক্ষেত্রে জার্মান কবি শিলার প্রভাব পড়েছিল কালিদাসের উপরে। বাংলা ভাষায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু সহ অনেক সাহিত্যিকগণ এই কাব্যটি বাংলায় অনুবাদ করেছেন। এই কাব্যটির টিকাকার হচ্ছেন মুনি দত্ত। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের উপরেও এই কাব্যের প্রভাব পড়েছিল। অবশ্যই আপনারা এখানে একটা বিষয় জেনে রাখবেন যে মাইকেল মধুসূদন দত্তের একটি সনেট আছে, নাম মেঘদূত। অন্যদিকে সমর সেনেরও একটি কবিতার নাম হচ্ছে মেঘদূত। রবীন্দ্রনাথ তার কাব্যে কালিদাসকে কালীবর বলে সম্বোধন করেছেন। আর এই মেঘদূত কাব্যটি মূলত আষাঢ় মাসে লেখা হয়। কালিদাসের মেঘদূত একটি বিখ্যাত সংস্কৃত গীতিকাব্য, যা বিরহ বিধুর যক্ষের মেঘকে দূত করে প্রেমিকার কাছে বার্তা পাঠানোর কাহিনী বর্ণনা করে। এই কাব্যটি মূলত দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে পূর্ব মেঘ এবং উত্তর মেঘ। পূর্ব মেঘে যক্ষের নির্বাসন ও রামগিরি পর্বতে অবস্থানের বর্ণনা আছে, আর উত্তর মেঘে রয়েছে যক্ষ তার প্রেমিকার কাছে বার্তা পাঠানোর বিষয়। মেঘদূত কাহিনীর সারসংক্ষেপ জেনে নিয়ে আগে। কুবেবের ধনদেবতার আদেশে যক্ষ রামগিরি পর্বতে 1 বছরের জন্য নির্বাসিত হয়। অভিশপ্ত যক্ষ বিরহে কাতর হয়ে আষাঢ় মাসের মেঘকে দূত করে তার প্রেমিকার কাছে বার্তা পাঠাতে মনস্থ করে। পূর্ব মেঘে যক্ষ মেঘকে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ও স্থানের বর্ণনা দেয়, যা তার প্রেমিকার আবাসস্থলে যাবার পথে পড়ে। উত্তর মেঘে যক্ষ মেঘকে তার প্রেমিকার কাছে বার্তা পৌঁছে দিতে এবং তার বিরহের কথা জানাতে বলে। এ কাব্যের মূল বিষয় হল বিরহ বেদনা এবং মিলনাকাঙ্ক্ষা। কালিদাসের লেখনীতে বিরহের করুণ সুর এবং প্রকৃতির মনোমুগ্ধকর চিত্রায়ন মেঘদূতকে একটি কালজয়ী সৃষ্টিতে পরিণত করেছে। মেঘদূত কাব্যের মূল চরিত্রে আছে যক্ষ এবং তার পত্নী। তাদের নিবাস অলকা নগরীতে। যক্ষ ছিল কুবেরের সেবায় নিয়োজিত এক সেবক এবং ধনপতি কুবেরের বাগান দেখাশোনা করত। কিন্তু একদিন হাতির পাল সেই বাগানে ঢুকে বাগান নষ্ট করে দেয়, আর এ কারণে যক্ষ তার প্রভু কুবেরের শাপপ্রাপ্ত হয়ে নির্বাসিত হয় রামগিরিতে। তো এখানে আমরা যদি কিছু লাইন দেখি সংস্কৃত ভাষায়, তস্মিন্নদ্র কতিচিত বলা বিপ্রযুক্ত সকামী নিত্যামাসান কনকবলয়ং ভ্রং সরিক্ত প্রকোষ্ঠ আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট শানুং বপ্র ক্রীড়া পরিণত জগ প্রেক্ষণীয়ং দদর্শা। মানে হচ্ছে প্রিয়ার বিরহে যক্ষের নির্বাসিত সময় কাটতে থাকে রামগিরিতে। ঋতু পাল্টে আসে আষাঢ় মাস। আষাঢ়ের প্রথম দিবসে মেঘের আগমনে প্রকৃতির নিয়মেই যক্ষের মন আকুল হয়ে ওঠে তার প্রিয়ার জন্য। বিরহী যক্ষ যখন মেঘের কাছে অনুনয় জানায় তার সন্দেশ অলকা নগরীতে তার প্রিয়ার কাছে পৌঁছে দেবার, আর যক্ষ প্রিয়ার কাছে মেঘকে দূত করে সন্দেশ পাঠানোর কাহিনীকে উপজীব্য রচিত হয়েছে সংস্কৃত সাহিত্যের বহুল সমাদৃত কাব্য মেঘদূত। 118টি শ্লোক বিশিষ্ট কবি কালিদাস মেঘদূত কাব্য রচনা করেছেন এবং দুটি খণ্ডে ভাগ করেছেন উত্তর মেঘ ও পূর্ব মেঘ। পূর্ব মেঘের প্রথম অংশে মেঘদূত কাব্যের ঘটনা প্রবাহে আরম্ভ। এই অংশেই দেখা মিলবে মেঘদূত কাব্যের নায়ক যক্ষের সাথে। এরপর পর্যায়ক্রমে এসেছে তার প্রেয়সী এবং অলকা নগরীর কথা। সদ্য বিবাহিত যক্ষ আর তার পত্নীর নিবাস অলকা নগরীতে। এরপর কাহিনীর মোড় নিতে আগমন হয়েছে যক্ষের প্রভু ধনদেবতা কুবেরের। ঘটনা প্রবাহে যক্ষ নির্বাসিত হয় রামগিরিতে, আর এখান থেকেই গল্পের মূল অংশ। নির্বাসিত যক্ষ রামগিরি থেকে অলকা নগরীতে তার প্রিয়ার কাছে বার্তা পাঠানোর জন্য মেঘের কাছে জানায় আকুল আবেদন।
এ ঘটনার প্রবাহের বিপরীতে পূর্ব মেঘের মূল আকর্ষণ হচ্ছে রামগিরি থেকে অলকানগরীর মেঘের যাত্রাপথের বর্ণনা। মেঘ যখন যক্ষের বার্তা নিয়ে অলকানগরীর দিকে যাবে, সে যাত্রাপথের সৌন্দর্য বর্ণিত হয়েছে শ্লোক 16 থেকে 64 পর্যন্ত। এখানে কিছু লাইন দেখা যায়, এগুলো আমরা না পড়ি সংস্কৃত ভাষার, তো বাংলা পড়ি। পূর্ব মেঘের এই অংশে কবি অলকানগরীর যাত্রাপথের সৌন্দর্য বর্ণনা দিতে কবি ব্যবহার করেছেন অনিন্দ্য সুন্দর সব উপমা আর ফুটিয়ে তুলেছেন রামগিরি থেকে অলকানগরী পর্যন্ত অখণ্ড ভারতের রূপ। পূর্ব মেঘ পড়তে গিয়ে চোখের সামনে ভেসে উঠবে অলকানগরীর যাত্রাপথে উজ্জয়িনী, অবন্তী অথবা বিদিশা নগরীর দৃশ্য, কিংবা কানে বেজে উঠবে রেবা, শিপ্রা ও বেত্রবতী নদীর বহমান জলধারার কলকল ধ্বনি ও ভেসে আসবে নদীর ধারের ভুঁইচাপার সুবাস। আবার পূর্ব মেঘ পড়তে পড়তে সন্ধ্যা নামতে পারে বিন্ধ্য, কৈলাস কিংবা দেবগিরি পাহাড় চূড়ায়। আবার কখনো হারিয়ে যাবার স্বাদ জাগে মেঘের যাত্রাপথের কেতকী বনে। পথিমধ্যে দেখা মিলবে মেঘের ছাট পেতে আনন্দিত চাতকের দলের সাথে। আর বইয়ের পরতে পরতে মুগ্ধতা ছড়াবে বর্ষার স্নিগ্ধ সতেজ কদমগুচ্ছ। এভাবেই বহু নগর, পাহাড়, নদী আর বন পেরিয়ে মেঘ পৌঁছায় অলকানগরীতে। তারপর আসে উত্তর মেঘের পালা। এখন দেখা যাক উত্তর মেঘখণ্ড। বহু দূর দূরান্ত পেরিয়ে মেঘ পৌঁছে যায় সেই অলকানগরীতে। পূর্ব মেঘ জুড়ে অলকানগরীর যাত্রাপথের বর্ণনার পর দেখা মেলে যক্ষপ্রিয়ার বাড়ির, যার বর্ণনায় পাঠকের মানসপটেও সেই বাড়িটি ভেসে উঠবে অবিকলভাবে। মেঘ যখন কুবেরের বাড়ি পৌঁছবে, তখন দেখা মিলবে বাড়ির পাশের উঠোনে থাকা মন্দার গাছটির, আর কিছু দূর পাশেই আসতে পান্না শোভিত একটি হ্রদ, যেখানে তখন ভেসে বেড়াবে হাঁসের দল, আর নীলকান্তমণি শোভিত পদ্মের কাণ্ডে ছেয়ে থাকবে পুরো রোদ। এভাবেই অলকাপুরী আর যক্ষের বাসগৃহের বর্ণনার পর দেখা মিলবে যক্ষপ্রিয়ার। যক্ষপ্রিয়ার রূপের বর্ণনায় বিখ্যাত শ্লোকও আমরা লক্ষ্য করতে পারি। লাইনটি ছিল যে, তন্নি শ্যামা শিকরি দশনা পক্ক বিম্বাধরষ্টি, হালকা গরনের ঈষৎ শ্যামলা বর্ণ, এমনভাবেই তার রূপের বর্ণনা শুরু হয়েছে। এরপর বহু উপমা আর রূপে রঞ্জিত হয়েছে যক্ষপ্রিয়া। বিখ্যাত এই শ্লোকটির সৌন্দর্য সংস্কৃত সাহিত্যের সীমানা ছাড়িয়ে স্থান করে নিয়েছে অন্য বহু ভাষার সাহিত্যকর্মে। শুধু সৌন্দর্যের বর্ণনাই নয়, যক্ষের বিরহে বিনিদ্র রজনী পার করে যক্ষপ্রিয়ার মলিন দশাও বর্ণিত হয়েছে দারুণ ভঙ্গিমায়। এরপর মেঘ পৌঁছে যায় যক্ষপ্রিয়ার কাছে এবং তাকে পৌঁছে দেয় বহু প্রতীক্ষিত যক্ষের বার্তা। এভাবেই প্রেয়সীর কাছে যক্ষের বার্তা পৌঁছানোর মধ্য দিয়ে মেঘদূত কাব্যটি এ নামের সার্থকতা পায়। মেঘদূত আনুমানিক 350 খ্রিস্টাব্দে রচিত একটি কাব্য। এটি সংস্কৃত ভাষায় রচিত হওয়ার কারণে অনেকের কাছে এর পাঠ কিছুটা দুর্বোধ্য মনে হতে পারে। তাই অসাধারণ ও সাহিত্যকর্মের অর্থ বিশ্লেষণ নিয়ে বিভ্রাটে রাতে পড়তে পারেন বিভিন্ন সাহিত্যিকের অনুবাদ গ্রন্থসমূহ। বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সহ বহু গুণী কবি সাহিত্যিক বহুরূপে মেঘদূতকে অনুবাদ করেছেন, এবং প্রতিটি অনুবাদের রয়েছে নিজস্ব আবেদন। যে ভাষায় হোক না কেন, প্রাচীন সাহিত্যের কালজয়ী এই রচনাটি পাঠকদের কাছে বেশ সুখপাঠ্য হবে। তো ধন্যবাদ সবাইকে। এটি ছিল আমাদের কালিদাসের মেঘদূত কাব্যের বিষয়বস্তু।